ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আলোচনা করব ফ্রান্সের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে। তোমরা একথা জানো যে ফ্রান্স হচ্ছে উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার অন্তর্ভুক্ত একটা দেশ। ফ্রান্স উদারনীতিবাদী গণতন্ত্রকে গ্রহণ করেছে। এখানে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা আছে, উৎপাদনের উপকরণগুলির উপর ব্যক্তি মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা এখানে নেই, অর্থাৎ সমাজতান্ত্রিক আদর্শকে গ্রহণ করা হয়নি। ফ্রান্স যেহেতু উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছে ব্রিটেনের অনুকরণে, সেহেতু এখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। অর্থাৎ ফ্রান্সের একটি সংবিধান আছে। সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন। সংবিধান মেনে ফ্রান্সের সরকার পরিচালিত হয়। ফ্রান্সের ইতিহাস একটি উল্লেখযোগ্য ইতিহাস। সে কথা আমরা জানি যে 1789 সালে ফ্রান্সের বিপ্লব হয়েছে। সেই বিপ্লবের যেসব আদর্শের কথা বলা হয়েছিল, সাম্য, মৈত্রী, গণতন্ত্র, স্বাধীনতা, এইসব স্বাধীনতার প্রভাব ফ্রান্সের সংবিধানের উপর পড়েছে। ফ্রান্সের 1789 পরে 1830 সালে জুলাই বিপ্লব হয়েছে দশম চার্লসের বিরুদ্ধে, স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে। লুই ফিলিপ ক্ষমতায় এসে আবারও রাজতন্ত্র জুলাই বিপ্লবের পরে প্রতিষ্ঠিত হয়েছে। তারপর 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লব হয়। ফ্রান্সে এই বিপ্লবের মাধ্যমে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমরা দেখছি যে ফ্রান্সে একাধিকবার, একবার রাজতন্ত্র উচ্ছেদ হয়েছে, আবার রাজতন্ত্র ফিরে এসছে, প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, আবার প্রজাতন্ত্রের পতন হয়েছে, আবার রাজতন্ত্র ফিরে এসছে। এরকম উত্থান প্রস্থান, পতন ফ্রান্সের শাসন ব্যবস্থা এবং রাজনীতিতে আমরা দেখতে পাই। ফ্রান্সের চতুর্থ প্রজাতন্ত্র 1946 সালে প্রতিষ্ঠিত হয়। 46 সাল থেকে 58 সাল, এই 20 বছরে ফ্রান্সে বহুবার মন্ত্রিসভার পতন ঘটেছে। ফ্রান্সের সংবিধানের ক্ষেত্রে একটা গভীর সংকট সৃষ্টি হয়েছে এই রাজনৈতিক সংকটের কারণে। অর্থাৎ মন্ত্রিসভা গড়ে উঠছে, মন্ত্রিসভার পতন ঘটছে। এই সংকটের হাত থেকে বাঁচার জন্য ফ্রান্সের রাষ্ট্রপতি জেনারেল ডা গল তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন এবং মিশেল দেব্রে তার নেতৃত্বে একটি ক্ষুদ্র কমিটি গঠিত হয় ফ্রান্সে নতুন প্রজাতান্ত্রিক সরকার গঠন করবার জন্য এবং নতুন প্রজাতান্ত্রিক কনস্টিটিউশন বা সংবিধান গড়ে তোলার জন্য। 1958 সালে 2 মাসের মধ্যে তোমার নতুন একটা প্রজাতান্ত্রিক সরকার, এটা পঞ্চম প্রজাতান্ত্রিক সরকার, পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধান গড়ে উঠেছে। সংবিধান হচ্ছে লিপিবদ্ধ দলিল, সরকার হচ্ছে রাষ্ট্রের রূপকার, সংবিধানকে প্রয়োগকারী সংস্থা সরকার। সরকার অর্থাৎ ফ্রান্সের যে কমিটি, ক্ষুদ্র কমিটি গঠিত হলো দগলের নির্দেশে, সেই কমিটির খসড়া তৈরি করলো 1958 সালে। 28 সেপ্টেম্বর সংবিধানের খসড়া তৈরি করে। এটা গণভোটে দেওয়া হয়। গণভোট মানে জনগণের মতামত নেওয়ার জন্য, জনগণ এই সংবিধানের খসড়াকে মানবে কি মানবে না সে বিষয়ে মতামত নেওয়া হয়। তোমরা জানো যে আমাদের দেশে সংবিধানকে গণভোটে দেওয়া হয়নি।
মেন সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে। সমকালীন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতি খুব সংকটজনক ছিল, সেই কারণে আমাদের দেশের সংবিধানকে গণভোটে যাচাই করা হয়নি। তাই অনেকের অভিযোগ এই সংবিধানের পশ্চাতে গণ সমর্থন নেই, জনগণ এই সংবিধানের উৎস না। তবে এই সংবিধানকে জনগণ, স্বাধীন ভারতের মানুষ মেনে নিয়েছে, তাহলে গণসমর্থন আছে, আমরা এটা ধরে নিই। ফ্রান্সের পঞ্চম প্রজাতান্ত্রিক যে সংবিধান ক্ষুদ্র কমিটি তৈরি করলো, সেটা গণভোটে দেওয়া হলো, গণভোটে পাশ হলো 1958 সালে 4 অক্টোবর এই সংবিধান চালু হলো। এই সংবিধানকে নিউ কনস্টিটিউশন বলা হয়, নতুন সংবিধান বলা হয়। এটা পঞ্চম প্রজাতান্ত্রিক সরকার এই সংবিধানের ভিত্তিতে গড়ে ওঠে। ফ্রান্সের এই পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধানের কতগুলি আমরা বৈশিষ্ট্য আলোচনা করব। 1 নম্বর বৈশিষ্ট্য, ফ্রান্সের সংবিধান হলো লিখিত সংবিধান। যেমন ধরো ভারতের সংবিধান লিখিত, চীনের সংবিধান লিখিত, রাশিয়ার সংবিধান লিখিত, আমেরিকার সংবিধান লিখিত, তেমনি ফ্রান্সের সংবিধানও লিখিত। এই সংবিধান লিখিত আকারে নির্দিষ্ট দলিলে লিপিবদ্ধ আছে। তবে এই সংবিধান লিখিত হলেও এই সংবিধানের কিছু কিছু অলিখিত বিষয় আছে। তার কারণ আমরা এই কথা জানি যে একটা সংবিধান পুরোপুরিভাবে লিখিত হয় না, আবার পুরোপুরিভাবে অলিখিত হয় না। লিখিত সংবিধানেরও কিছু বিষয় থাকে অলিখিত, যেগুলো শাসন ক্ষেত্রে মানা হয়, শাসক শ্রেণী মানে, জনগণ মানে। তেমনি অলিখিত সংবিধানেও কিছু লিখিত ডকুমেন্টস থাকে, যেগুলো সংবিধানের অন্তর্ভুক্ত ধরা হয়। দ্বিতীয় পয়েন্ট বা 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর বৈশিষ্ট্য ফ্রান্সের সংবিধানের একটা প্রস্তাবনা আছে। এই প্রস্তাবনাটা সংবিধানের শুরুতেই আছে। দেখো, এটা ফর্মুলা যে সংবিধান লিখিত হলেই তার একটা প্রস্তাবনা থাকবে। তোমরা দেখো যে বই আছে, যে কোনো বইয়ের প্রথমে কি ভূমিকা আছে, ওই বইটার মধ্যে কি বিষয় আছে, বিস্তারিত কি আলোচনা আছে, তার ইঙ্গিত বহন করে ভূমিকা, লেখক এই ভূমিকাতে তুলে ধরে। তেমনি ভাবে ফ্রান্সের সংবিধানে যে শুরুতেই প্রস্তাবনাটা আছে, যেমন ভারতের সংবিধানের প্রস্তাবনা আছে, আমেরিকার সংবিধানের প্রস্তাবনা আছে, তো ফ্রান্সের সংবিধান লিখিত, ফ্রান্সের সংবিধানে প্রস্তাবনা শুরুতেই উল্লেখ করা আছে। প্রস্তাবনায় কি বলা হয়েছে? প্রস্তাবনায় বলা হয়েছে যে তোমার জাতীয় সার্বভৌমত্বকে বজায় রাখতে হবে। জাতীয় সার্বভৌমত্ব, ন্যাশনাল সভরেন্টির কথা প্রস্তাবনায় উল্লেখ আছে, এবং ফ্রান্সের জনগণের কথা বলা আছে, লিবার্টির কথা বলা আছে, অর্থাৎ স্বাধীনতার কথা, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই কথাগুলো ফ্রান্সের সংবিধানের প্রস্তাবনাতে উল্লেখ আছে। দেখো, এই যে লিবার্টি, ফ্র্যাটার্নিটি এবং ইকুয়ালিটি, এটা 1789 সালের আগে যখন বিপ্লব হয়েছিল, এইসব আদর্শের দ্বারা বিপ্লবীরা প্রভাবিত হয়েছিল। সুতরাং ফরাসি বিপ্লবের আদর্শের প্রভাব ফ্রান্সের সংবিধানের প্রস্তাবনার উপর লক্ষ্য করা যায়। নাম্বার 3, ফ্রান্সের সংবিধানের 3 নম্বর বৈশিষ্ট্য যে সাধারণতান্ত্রিক রাষ্ট্র। সাধারণতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে? যে রাষ্ট্রে নির্বাচনকে গুরুত্ব দেওয়া হয়, যে রাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানে, কোনো জায়গাতেই সরকারি প্রতিষ্ঠানগুলিতে তোমার বংশগতভাবে ক্ষমতায় আসবেন না, নির্বাচনের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় আসবেন। তো ফ্রান্সের সংবিধান একটা প্রজাতান্ত্রিক সংবিধান। এটা আমেরিকার সংবিধানও রিপাবলিকান সংবিধান, রিপাবলিকান স্টেট আমেরিকা, কিন্তু ইংল্যান্ড কিন্তু রিপাবলিকান স্টেট না, ইংল্যান্ড ডেমোক্রেটিক স্টেট। তার সঙ্গে সঙ্গে তোমার মনার্কিকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং মনার্কি আছে। ইংরেজ জাতি কোনো মতেই
মনার্কিকে অর্থাৎ রাজতন্ত্রকে উচ্ছেদ করতে পারবে না, করে না। তাই সেখানে গণতান্ত্রিক চরিত্র কমন সভাতে যেমন আছে, নির্বাচনের মাধ্যমে সরকার তৈরি হয়, প্রধানমন্ত্রী এরা সব জনগণের ভোটে নির্বাচিত হয়, এটা গণতান্ত্রিক চরিত্র। কিন্তু রাজা বা রানী অগণতান্ত্রিক চরিত্রের উদাহরণ। তারা বংশগতভাবে ক্ষমতায় আসেন। রিপাবলিকান স্টেটের ক্ষেত্রে এটা বাধা। আর সেখানে উচ্চকক্ষ, পার্লামেন্টের উচ্চকক্ষ লোকসভা, সেখানেও কিন্তু মনোনীত ক্যান্ডিডেট 30% রাজা বা রানীর দ্বারা, আর বংশগত ভাবে লর্ডরা ক্ষমতায় আসেন 70%। তাহলে সেখান কিন্তু প্রজাতন্ত্র, প্রজাতান্ত্রিক রাষ্ট্র, প্রজাতান্ত্রিক সংবিধান ব্রিটেনকে বলা যাবে না। কিন্তু ফ্রান্সের সংবিধানে প্রজাতন্ত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে, জনগণকে গুরুত্ব দেওয়া হয়েছে, অতীত ঐতিহ্যকে এই সংবিধান গুরুত্ব দিয়েছে। ফ্রান্সের সংবিধানের 2 নম্বর ধারাতে বলা হয়েছে যে অবিভাজ্য ফ্রান্স একটা অবিভাজ্য ফ্রান্স ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ সেকুলারিজম এখানে ফ্রান্সের সংবিধানের বৈশিষ্ট্য, এবং ডেমোক্রেসি, জনগণের সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে জনগণ সরকার তৈরি করবে, জনগণ সরকার পরিবর্তন করবে, এটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র এটা ফ্রান্সের প্রজাতান্ত্রিক চরিত্র। আর কি সামাজিক সাধারণতন্ত্র, অর্থাৎ সমাজে কোনো জাতপাতের ভিত্তিতে মানুষকে বিচার করা হবে না, সমাজে কোনো বংশগত ভাবে কোনো মানুষের যোগ্যতা বিচার করা হবে না, সেখানে শিক্ষা, কর্মদক্ষতা ইত্যাদির ভিত্তিতে মানুষ সমাজে মূল্য পাবে, এবং মানুষের মধ্যে সৌভ্রাতৃত্বের আদর্শ, স্বাধীনতার কথা, এগুলো ফ্রান্সের রিপাবলিকে লক্ষ্য করা যায়। 4 নম্বর, গণসার্বভৌমিকতা। দেখো, ফ্রান্সের সংবিধান হচ্ছে গণসার্বভৌমিকতাকে গুরুত্ব দিয়েছে। গণসার্বভৌমিকতা মানে হলো জনগণের সার্বভৌম ক্ষমতা। জাতীয় সার্বভৌমিকতাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় সার্বভৌম ক্ষমতার উৎস হলো জনগণ। জনগণের হাতেই ফ্রান্স রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত হয়েছে। এই আদর্শকে কার্যকরীর জন্য ফ্রান্সে সর্বজনীন ভোটাধিকারকে স্বীকার করা হয়েছে। সেখানে 18 বছর বয়স হলে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। তবে দেউলিয়া যারা ম্যাড এবং যারা বিকৃত মস্তিষ্ক এবং অপরাধে আইনগতভাবে আদালত শাস্তি দিয়েছে, তাদের ভোটাধিকারকে ফ্রান্সে স্বীকার করা হয়নি। 5 নম্বর বৈশিষ্ট্য ফ্রান্সের সংবিধানের। 5 নম্বর বৈশিষ্ট্য কি? ফ্রান্সে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যকে গ্রহণ করা হয়েছে, আবার পাশাপাশি সংসদীয় গণতন্ত্রকেও গ্রহণ করা হয়েছে। ফ্রান্সে দুটোর সংমিশ্রণ, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য আছে, আবার সংসদীয় গণতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য আছে। ফ্রান্সের রাষ্ট্রপতি একদিকে বিশাল ক্ষমতার অধিকারী, তিনি রাষ্ট্রের প্রধান, আবার তিনি সরকারের প্রকৃত ক্ষমতার অধিকারী, সরকার প্রধান। তাহলে ফ্রান্সের রাষ্ট্রপতির হাতে এত বেশি ক্ষমতা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার থাকলেও সেখানকার রাষ্ট্রপতি যে ক্ষমতা ভোগ করেন, কিছু কিছু ক্ষেত্রে ফ্রান্সের রাষ্ট্রপতি তার থেকেও বেশি ক্ষমতা ভোগ করেন। ফ্রান্সের রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন ক্ষমতা আছে। ফ্রান্সের রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন ক্ষমতা আছে। তোমরা তো জানো যে ভারতের রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন ক্ষমতা নেই, রাজ্যপালের আছে, কিন্তু ভারতের রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক শাসক। কিন্তু এই অর্থে ফ্রান্সে তোমার রাষ্ট্রপতি হলেন তোমার ব্যাপক ক্ষমতা তিনি ভোগ করেন। তিনি শাসন বিভাগের প্রকৃত প্রধান, এবং অন্যদিকে সংসদীয় শাসন ব্যবস্থার যে বৈশিষ্ট্য সেটাও আছে। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার ক্ষেত্রে বিশাল ক্ষমতা ভোগ করেন, এবং প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা ব্যক্তিগতভাবে, প্রত্যেক মন্ত্রী ব্যক্তিগতভাবে এবং যৌথভাবে, অর্থাৎ মন্ত্রীরা সমষ্টিগতভাবে তোমার আইনসভার কাছে দায়িত্বশীল। এই যে আইনসভার কাছে দায়িত্বশীল, আমাদের দেশে লোকসভার কাছে লোকসভার সমস্ত সদস্য দায়িত্বশীল, সরকার দায়িত্বশীল। সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব লোকসভা আনতে পারে, অনাস্থা প্রস্তাব পাশ হলে সরকারের পতন ঘটে। তাহলে এইরকম
ফ্রান্সের ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা প্রত্যেকে ব্যক্তিগতভাবে আহ, লোকসভার কাছে তার কাজের জন্য, তার দপ্তরের জন্য দায়িত্বশীল থাকে। আবার সমষ্টিগতভাবে গোটা মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে ফ্রান্সের আহ, যে জাতীয় সভা নিম্নকক্ষের কাছে দায়িত্বশীল থাকে। তাহলে এটা হলো মন্ত্রিসভার দায়িত্বশীলতা, ব্যক্তিগত দায়িত্বশীলতা। ভারতবর্ষের লোকসভাতে আছে, মন্ত্রীরা ব্যক্তিগতভাবে দায়িত্ব থাকে লোকসভার কাছে, আবার যৌথভাবে মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। লোকসভা থেকে যদি বিরোধী দলের মেম্বাররা যদি অনাস্থা প্রস্তাব নিয়ে আসে এবং সেই অনাস্থা প্রস্তাব পাশ হয়, তাহলে সরকারের পতন ঘটে। তাহলে ফ্রান্সের ক্ষেত্রে এই নিয়ম আছে। তাহলে আমরা দেখছি ফ্রান্সে সংসদীয় সরকারের যে বৈশিষ্ট্য, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, মন্ত্রীদের যে ক্ষমতা, সেটাও আছে। আবার অন্যদিকে রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি তত্ত্বগতভাবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, সর্বোচ্চ শাসক। তেমনি ভাবে তিনি আবার নিজেও সেই ক্ষমতাকে নিজে ব্যবহার করতে পারেন। 6 নম্বর, ফ্রান্সের সংবিধানের একটা অন্যতম বৈশিষ্ট্য অসামঞ্জস্যতার নীতি। দেখো, অসামঞ্জস্য, এখানে অসামঞ্জস্য কি? আমরা একথা জানি, আইন এবং শাসন বিভাগের ক্ষেত্রে আমরা আমরা ফ্রান্সে দেখি যে শাসন বিভাগ আছে, শাসন বিভাগের হেড রাষ্ট্রপতি, আবার শাসন বিভাগের একজন প্রকৃত শাসক রাষ্ট্রপতি। আবার অন্যদিকে মন্ত্রিসভার প্রকৃত শাসককে প্রধানমন্ত্রী, আবার মন্ত্রিসভার মধ্যে অন্যান্য মন্ত্রী আছেন, তারা আবার তাদের মধ্যে প্রধানমন্ত্রী বেশি ক্ষমতা ভোগ করেন। মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল, অর্থাৎ পার্লামেন্টের নিম্নকক্ষ, জাতীয় সভা, ন্যাশনাল কাউন্সিল, জাতীয় সভার কাছে দায়িত্বশীল তাদের কাজের জন্য। আর আবার রাষ্ট্রপতি তার প্রকৃত শাসক। অর্থাৎ এখন একটা কথা বলবো, যে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট প্রকৃত শাসক হলেও তার কাজের জন্য পার্লামেন্টের কাছে দায়িত্বশীল থাকে। আমি ইতিপূর্বে আলোচনা করলাম যে রাষ্ট্রপতি অল ইন অল। তাহলে আবার এখানে আমার অসামঞ্জস্য কোনটা? অসামঞ্জস্য, তিনি তিনি প্রকৃত শাসক, তাহলে তিনি আবার কেন দায়িত্বশীল থাকবে পার্লামেন্টের কাছে? কিন্তু ফ্রান্সে এই একটা অসঙ্গতিপূর্ণ অসামঞ্জস্য নীতি এটা এটা আছে। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা জানি যে রাষ্ট্রপতি সরকার প্রধান, রাষ্ট্রপতি সর্বোচ্চ রাষ্ট্রের শাসক। এবং এই রাষ্ট্রপতি কিন্তু, আমেরিকার রাষ্ট্রপতি আইনসভা কংগ্রেসের কাছে দায়িত্বশীল না, জবাবদিহি করতে বাধ্য নয়, বা জবাবদিহি করেও না। এটা হচ্ছে নিয়ম, সেখানে স্বাধীনভাবে কাজ করতে পারে। কিন্তু ফ্রান্সে আমি বললাম যে ফ্রান্সের রাষ্ট্রপতি অনেক ক্ষেত্রেই মার্কিন রাষ্ট্রপতি থেকে বেশি ক্ষমতা ভোগ করেন, উনি স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন। আবার মার্কিন রাষ্ট্রপতি তার কাজের জন্য আইনসভার কাছে দায়িত্বশীল থাকে, পার্লামেন্টের কাছে দায়িত্বশীল থাকে। এটা অদ্ভুত ধরনের একটা নীতি। এটাকে বলা হয় অসামঞ্জস্যের নীতি। আবার প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী তো মন্ত্রীদের মধ্যে ব্যাপক ক্ষমতার অধিকারী। প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আবার কি? প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা তিনিও তাদের কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়িত্বশীল। এই কারণেই বলা হয় যে এটা নতুন ধরনের ব্যবস্থা, নতুন ধরনের ব্যবস্থা। এটাকে একটা নতুন উদ্ভাবন বলা হয়, নতুন উদ্ভাবন বলা হয়। এবং এটা আমরা বলতে পারি যে রাষ্ট্রপতি শাসিত সরকার এবং তোমার এখানে প্রধানমন্ত্রী দ্বারা পরিচালিত সরকার বা কাউন্সিল অফ মিনিস্টারের দ্বারা পরিচালিত সরকার, এই দুইয়ের একটা সংমিশ্রণ, অদ্ভুত একটা অসামঞ্জস্যের নীতি এখানে রয়েছে। নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হলো 7 নম্বর বৈশিষ্ট্য। 7 নম্বর বৈশিষ্ট্য, তোমার জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা ফ্রান্সের রাষ্ট্রপতি রয়েছে। ফ্রান্সের রাষ্ট্রপতি জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা ভোগ করেন এবং জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। ফ্রান্সের সংবিধানের পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধানে বলবে, পঞ্চম প্রজাতান্ত্রিক সরকারের 16 ধারাতে একথা বলা হয়েছে যে সাধারণতান্ত্রিক যে রাষ্ট্র কাঠামো ফ্রান্সে, জাতীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। অর্থাৎ জাতীয় স্বাধীনতা মানে কি? ফ্রান্সের জাতি সম্পূর্ণভাবে স্বাধীন, এর উপর বিদেশি কোনো নিয়ন্ত্রণ থাকবে না।
আর ভূখণ্ডের অখণ্ডতা, ভূখণ্ড খণ্ডিত হবে না, ভূখণ্ডের অখণ্ডতা। এই সমস্ত আন্তর্জাতিক ক্ষেত্রে ফ্রান্স বিপদে পড়তে পারে। এইসব সংকটকে কাটিয়ে ওঠার জন্য রাষ্ট্রপতির হাতে জরুরি অবস্থা ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে ফ্রান্সের রাষ্ট্রপতি কি কি ব্যাপারে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? বা ফ্রান্সের ভূখণ্ডের অখণ্ডতা বজায় রাখার জন্য, ফ্রান্সের প্রজাতান্ত্রিক চরিত্রকে বজায় রাখার জন্য, ফ্রান্সের জনগণের স্বাধীনতা রক্ষার জন্য, এবং ফ্রান্স যাতে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো সময় বিপদে পড়লে তার হাত থেকে বাঁচার জন্য ফ্রান্সের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। নেক্সট 8 নম্বর বৈশিষ্ট্য, ফ্রান্স শাসন ব্যবস্থা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, ইউনিটারি ফর্মস অফ গভর্নমেন্ট, ইট ইজ নট ফেডারেল স্ট্রাকচার অফ গভর্নমেন্ট। এখানে এককেন্দ্রিক সরকার পুরোপুরি ভাবে ফ্রান্সে গ্রহণ করা হয়েছে। আর কোন দেশে সরকার এককেন্দ্রিক আমরা এখানে জেনে নেব। ব্রিটেনের শাসন ব্যবস্থা এককেন্দ্রিক, চীনের শাসন ব্যবস্থা এককেন্দ্রিক। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম ফ্রান্সের শাসন ব্যবস্থা এককেন্দ্রিক এবং পুরোপুরি ভাবে এককেন্দ্রিক। এককেন্দ্রিক সরকারের মধ্যেও আবার পার্থক্য আছে। ব্রিটেনের মতো এককেন্দ্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ না করে একটু অন্য টাইপের এককেন্দ্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে ফ্রান্সে। ফ্রান্সের ভূখণ্ডকে কয়েকটি ডিপার্টমেন্টে ভাগ করা হয়েছে। ফ্রান্সের ভূখণ্ডকে টোটাল ভূখণ্ডে কয়েকটি ডিপার্টমেন্টে ভাগ করা হয়েছে। এগুলিকে আবার আবার ক্যান্টনে ভাগ করা হয়েছে, কমিউনে ভাগ করা হয়েছে। স্থানীয় সংস্থা তৈরি হয়েছে, তাদের হাতে কিছু প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। এই স্থানীয় সরকারের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে। দেখো ইউকের মতো এই স্থানীয় প্রশাসনিক সংস্থাগুলিকে ক্ষমতা দেওয়া হয়নি। তাহলে ইউকে মানে ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্য বা ব্রিটেনের মতো এককেন্দ্রিক সরকারকে গ্রহণ না করে ব্রিটেনের যে কাউন্টি বড়ো কমিউন তৈরি হয়েছে সেখানে স্থানীয় সরকার তার হাতে কিছু ক্ষমতা দেওয়া আছে, কিন্তু ফ্রান্সে এক্ষেত্রে সেই ক্ষমতা দেওয়া হয়নি। তাই আমরা বলছি ফ্রান্স পুরোপুরিভাবে এককেন্দ্রিক রাষ্ট্র। 9 নাম্বার, ফ্রান্সের 9 নাম্বার বৈশিষ্ট্য সংবিধানে গণভোট। গণভোট দেখো, গণভোট, গণ উদ্যোগ, গণসমাবেশ, এটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্রের দৃষ্টান্ত। ওই যে প্রাচীন গ্রীসে প্রত্যক্ষ গণতন্ত্র ছিল, বর্তমানে সুইজারল্যান্ডের সংবিধানে তোমার প্রত্যক্ষ গণতন্ত্রের কিছু বিষয় আছে, যেমন গণভোটের ব্যবস্থা আছে, গণ উদ্যোগ আছে, গণসমাবেশ আছে। কিন্তু ফ্রান্সের সংবিধানে গণভোটের ব্যবস্থা আছে। গণভোট, গণসমাবেশ, গণ উদ্যোগ, তিনটি। এখানে কিন্তু গণসমাবেশ নেই, গণ উদ্যোগ নেই, গণভোটের কথা বলছে। অর্থাৎ ফ্রান্সের যে আইনসভা, সে পার্লামেন্ট আইনের খসড়া তৈরি করবে, সেই খসড়াকে জনগণের কাছে পাঠানো হবে। জনগণ ভোট দিয়ে সেই খসড়াকে পাস করবে। এই যে বিষয় অর্থাৎ গণভোটের যে বিষয়, এটি সংবিধানের, ফ্রান্সের সংবিধানের 11 ধারায় এবং 89 ধারায় উল্লেখ আছে। অর্থাৎ জনগণ ভোট দিয়ে ফ্রান্সের পার্লামেন্ট এর দুটি কক্ষ, নিম্ন কক্ষ হচ্ছে জাতীয় সভা, উচ্চ কক্ষ হচ্ছে সিনেট, এই দুই কক্ষ কোনো বিল বা আইনের খসড়া পাস করবে, করার পরে সেটা জনগণের কাছে পাঠাবে। আর জনগণ ভোট দিয়ে তোমার ওই বিলের ভাগ্য, বিলটা পাস হবে কি হবে না সেটা ঠিক করে। ওখানে জনগণের হাতে একটা বিরাট ক্ষমতা আছে। এইটাই হচ্ছে ফ্রান্সের সংবিধানের গণভোটের একটা বৈশিষ্ট্য। 10 নম্বর, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। দেখো, আইনসভা এক কক্ষ বিশিষ্ট হয়, আবার দুটো কক্ষ নিয়ে আইনসভা গঠিত হয়। যেমন ধরো চীনের আইনসভা এক কক্ষ বিশিষ্ট আইনসভা, সেখানে ন্যাশনাল পিপুলস অফ কংগ্রেস, এনপিসি, ন্যাশনাল পিপুলস কংগ্রেস, অর্থাৎ জাতীয় গণ কংগ্রেস, জাতীয় গণ কংগ্রেস বাংলাটা হলো, ওটা এক কক্ষ বিশিষ্ট আইনসভা। কিন্তু ফ্রান্সে আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, ভারতের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। বোঝা গেল? আচ্ছা,
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস, ব্রিটেনের আইনসভার নাম পার্লামেন্ট, ভারতের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। আর এখানে ফ্রান্সের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। ফ্রান্সের আইনসভা পার্লামেন্টের দুটো কক্ষ, একটা হলো পার্লামেন্টের দুটো কক্ষ, একটা হলো নিম্নকক্ষ, নিম্নকক্ষ জাতীয় সভা, উচ্চকক্ষ সিনেট। ওকে, জাতীয় সভার সদস্যরা সাধারণ নির্বাচনের মাধ্যমে, অর্থাৎ জনগণ 18 বছর বয়স হলেই যারা ভোটের অধিকারী তারা ভোট দিয়ে জাতীয় সভার সদস্যদের নির্বাচিত করে। আর সিনেটের সদস্যদের পরোক্ষভাবে নির্বাচিত করে। জনগণ যাদের নির্বাচিত করে তারাই আবার সিনেটের সদস্যদের ভোটে নির্বাচিত করে। তাহলে আমরা দেখছি যে ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আমি পড়িয়েছি, রাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিত হন, জনগণ ভোট দেয় জনপ্রতিনিধি সভার সদস্যদের, সিনেটের সদস্যদের, তারা আবার ভোট দিয়ে মার্কিন রাষ্ট্রপতিকে নির্বাচিত করে। এখানে আমরা বলছি যে এখানকার যে উচ্চকক্ষ সিনেটের সদস্যরা জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হন, আর নিম্নকক্ষ জাতীয় সভার সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে, সরাসরি ভোটে নির্বাচিত হয়। তাহলে ফ্রান্সের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। এটা ফ্রান্সের সংবিধানের একটা অন্যতম বৈশিষ্ট্য। 11 নম্বর ফ্রান্সের সংবিধানের বৈশিষ্ট্য, এটা কি? সাংবিধানিক পরিষদ। এই যে সাংবিধানিক পরিষদ, এটা কোনো দেশের সংবিধানে নেই। সাংবিধানিক পরিষদ এটা অভিনব একটা প্রতিষ্ঠান, অভিনব রাজনৈতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মেম্বারের সংখ্যা হলো 9। এই প্রতিষ্ঠানের অর্থাৎ সাংবিধানিক পরিষদের মেম্বারের সংখ্যা হবে 9। এখানে কারা কারা থাকবেন? রাষ্ট্রপতি, ফ্রান্সের রাষ্ট্রপতি থাকবেন, ফ্রান্সের প্রধানমন্ত্রী থাকবেন, রাষ্ট্রপতি থাকবেন, আর কে থাকবেন? জাতীয় সভার সভাপতি। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, জাতীয় সভার সভাপতি রাষ্ট্রপতি, আর কে থাকবে? আর একজন থাকবেন হলে তোমার সিনেটের সভাপতি। রাষ্ট্রপতি, জাতীয় সভার সভাপতি আর সিনেটের সভাপতি, এরা 3 জন, প্রত্যেকেই আবার 3 জন করে সদস্য মনোনীত করতে পারবে। তাহলে 3 জনে যদি প্রত্যেকে 3 জন করে সদস্য মনোনীত করে তোমার সাংবিধানিক পরিষদে, তাহলে মোট কত হলো? 3 3 9। তাহলে 9 জন সদস্য নিয়ে সাংবিধানিক পরিষদ গঠিত হয়। এই পরিষদে স্থান পাবে প্রাক্তন রাষ্ট্রপতিদের মধ্যে থেকে স্থান পাবে এরা 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 কিন্তু পদাধিকার বলে এখানে স্থান পাবে, পদাধিকার বলে এখানে স্থান পাবে। দেখো, তাহলে এই যে 9 জনের বাইরে প্রাক্তন রাষ্ট্রপতি পদাধিকার, যে কোনো একজন পদাধিকার বলে এখানে স্থান পাবে। যাই হোক, এটা হলো সাংবিধানিক পরিষদ, ফ্রান্সের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 13 নম্বর ফ্রান্সের সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে যে কমিউনিটি। কমিউনিটি ফ্রান্সের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। বাইরের ভূখণ্ড, তারপরে বাইরের ভূখণ্ড আছে ফ্রান্সের, আবার উপনিবেশ গুলির সঙ্গে ফ্রান্সের সম্পর্ক আছে। এইসব ব্যাপারে নজর রাখার দায়িত্ব হচ্ছে কমিউনিটির হাতে দেওয়া হয়েছে। দেখো, এখানে বিভিন্ন উপনিবেশের সঙ্গে রিলেশন তৈরি করা, তাদের সঙ্গে কি দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে ফ্রান্স, এখানে তোমার 5th প্রজাতন্ত্রে তোমার ইউনিয়ন শব্দটাকে তুলে দেওয়া হয়েছে। 5th প্রজাতন্ত্রে আগে ইউনিয়ন শব্দটা ছিল, ইউনিয়ন ওয়ার্ডটাকে তুলে দিয়ে এখানে কমিউনিটি শব্দটাকে বসানো হয়েছে 5th প্রজাতান্ত্রিক সংবিধানে। 14 নম্বর বৈশিষ্ট্য। 14 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। গণতন্ত্রে বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে, সামরিক সরকারে বিচার বিভাগের স্বাধীনতা থাকে না। তারপরে ফ্যাসিবাদী সরকারে, নাৎসিবাদী সরকারে বিচার বিভাগের স্বাধীনতা থাকে না। যেখানে এবং কমিউনিস্ট শাসিত শাসন ব্যবস্থাতে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না। উদারনৈতিক গণতান্ত্রিক সরকার ফ্রান্সে গঠিত হয়েছে, তাই ফ্রান্সে তোমার
বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত যেমন সুপ্রিম কোর্ট, ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, এরকম কোনো আদালত ফ্রান্সের শাসন ব্যবস্থাতে, ফ্রান্সের সংবিধানে কিন্তু উল্লেখ নেই। উল্লেখ কি আছে? ফ্রান্সের সংবিধানে উল্লেখ আছে হায়ার কাউন্সিল অফ দ্য জুডিশিয়াল নামে একটা সংস্থা আছে। হায়ার কাউন্সিল অফ দি জুডিশিয়াল নামে একটা সংস্থা বিচার কার্য করে ফ্রান্সের শাসন ব্যবস্থা, রাজনীতিতে। এটার বাংলা কি? বাংলা হলো তোমার বিচার বিভাগীয় উচ্চতর পরিষদ। বিচার বিভাগীয় উচ্চতর পরিষদ, এটা ফ্রান্সের বিচার ব্যবস্থাতে রয়েছে। নেক্সট বৈশিষ্ট্য, এটা 15 নম্বর লাস্ট বৈশিষ্ট্য, দুষ্পরিবর্তনীয় সংবিধান। ফ্রান্সের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয়। তোমরা জানো যে সংবিধানকে দুইভাবে পরিবর্তন করা যায়, সহজ পদ্ধতিতে, অর্থাৎ আইনসভায় উপস্থিত সদস্য তাদের অর্ধেকের বেশি জন সদস্য সংবিধান সংশোধনী প্রস্তাবের পক্ষে ভোট দিলে এবং পদ্ধতিগতভাবে সর্বোচ্চ শাসক সই করলে সেই সংবিধান সংশোধনী বিল পাস হয়, সংবিধান সংশোধিত হয়। কিন্তু আবার একটা পদ্ধতি আছে, বিশেষ পদ্ধতি, জটিল পদ্ধতি। সেখানে আইনসভায় যে দুটো কক্ষ থাকে, উভয় কক্ষেই 2/3 মেজরিটির ভোটে সংবিধান সংশোধনী প্রস্তাবকে পাস করতে হবে বিল আকারে। সেই বিলটা সর্বোচ্চ শাসক সই করলে সংবিধান সংশোধন করা যায়। ফ্রান্সের ক্ষেত্রে উভয় কক্ষে 2/3 মেজরিটির ভিত্তিতে ফ্রান্সের সংবিধানকে সংশোধন করা যায়। এখানে সাধারণ আইন পাশের পদ্ধতিতে, অর্থাৎ এটাকে বলা হয় সাধারণ আইন পাশের পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় সিম্পল মেজরিটি ভোট। এই পদ্ধতিতে ফ্রান্সের সংবিধানকে সংশোধন করা যায় না। তাহলে তোমরা এক্ষেত্রে মনে রাখবে যে ফ্রান্সের সংবিধান দুষ্পরিবর্তনীয়, আমেরিকার সংবিধান দুষ্পরিবর্তনীয়। তবে সংবিধান সুপরিবর্তনীয় না দুষ্পরিবর্তনীয় এই পদ্ধতির উপরে নির্ভর করে না, নির্ভর করে শাসক শ্রেণীর ইচ্ছা অনিচ্ছার উপর। ফ্রান্সের উদারনীতি গণতন্ত্রে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা আছে বলে ওখানে ব্যাপকভাবে ধনবৈষম্য আছে। অর্থাৎ ধনীদের স্বার্থ বিঘ্নিত হলে বা শ্রমিকদের স্বার্থ সিদ্ধি করবার জন্য প্রয়োজন হলে সংবিধান তারা সহজেই পরিবর্তন করতে পারে। কারণ শাসক শ্রেণী যারা আছেন তাদেরকে প্রভাবিত করে তাদের 2/3 মেজরিটি ভিত্তিতে নামে মাত্র, কিন্তু সেখানে যদি 2/3 মেজরিটি থাকে তাহলে পাস হয়ে যাবে। এইভাবে ভাবলে বিচার করা যায় যে সংবিধান রিজিড বা দুষ্পরিবর্তনীয় এবং সংবিধান নমনীয় বা ফ্লেক্সিবল বা সুপরিবর্তনীয়, এই বিভাজনগুলো প্রকৃতপক্ষে বিভাজন বলা যায় না। তবুও সাধারণভাবে ফ্রান্সের সংবিধান দুষ্পরিবর্তনীয়, এই কথা আমাদের স্বীকার করে নিতে হবে। যাই হোক, এটা ভালো করে দেখবে। আমার এই ভিডিওর প্রত্যেকটা বৈশিষ্ট্যের উপর আমি শর্ট ভিডিও দিব এবং পরবর্তীকালে বড় ভিডিও বিভিন্ন ক্ষেত্রে তোমাদের আমি দিতে থাকবো। প্রত্যেকটা সংবিধানের বৈশিষ্ট্যগুলো খুব গুরুত্বপূর্ণ। আগে বৈশিষ্ট্যগুলো আলোচনা করি। আমার একটা ভিডিওতে আছে, তোমরা দেখছো যে ব্রিটেনের সংবিধানের বৈশিষ্ট্য, আরেকটা আছে মার্কিন সংবিধানের বৈশিষ্ট্য, এখন আমি করলাম আজকে ফ্রান্সের সংবিধানের বৈশিষ্ট্য। এরপরে আরো সুইজারল্যান্ডের সংবিধানের বৈশিষ্ট্য আছে। বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ দেশগুলির সংবিধানের বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বে ইউপিএসসি। এইগুলো জানলে এবার কম্পারেটিভ পলিটিক্স যখন পড়াবো সব এই আলোচনাগুলোই ওই কম্পারেটিভ পলিটিক্সে রয়ে থাকবে। এটা তোমাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে। এই বলে তোমরা ভালো থাকবে, তোমরা ভিডিও ভালো করে দেখবে, নোট করবে খাতায়। এই বলে আমি আলোচনা আজকের মতো শেষ করলাম।